অনেক অপেক্ষার পরে অজয় দেবগন ও রিতেশ দেশমুখ অভিনীত রেড 2 চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এবারের রেডটা পড়তে চলেছে এক হোম মিনিস্টারের বাড়িতে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি আদৌ কিছু খুঁজে পাবে, নাকি খালি হাতেই ফিরতে হবে ওদেরকে? জানতে হলে তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি ইদানিং একটা জিনিস খেয়াল করে দেখছি, তোমরা ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু লাইক না দিয়ে পালিয়ে যাচ্ছ। ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক। তো প্লিজ একটা লাইক করে দিও। আর কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় অনেকগুলো সরকারি গাড়ি শুনশান একটা রাস্তা দিয়ে ভোরবেলাতে যাচ্ছিল। উদ্দেশ্য সেখানকার রাজার বাড়ি। আসলে এগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের গাড়ি, আর রাজার বাড়িতে যাচ্ছিল রেড মারার জন্য। প্রতিমধ্যে একটা গাড়ি অন্যদিকে চলে যায়। এদিকে রাজা জেনে যায় যে তার বাড়িতে রেড পড়তে চলেছে, এজন্য সে তার বাহিনীকে প্রস্তুত করে ফেলে। অফিসাররা বাড়িতে এসে পৌঁছালে রাজার বাহিনীরা শুরু করে ফাঁকা ফায়ার। এতে ভয় পেয়ে যায় সবাই। আর ওই দিক দিয়ে রাজার বাড়িতে থাকা কালো ধন সম্পদ ট্রাকলোড করা হচ্ছিল। কাজ শেষ হলে গাড়িগুলো বের হয়ে যায় পেছন গেট দিয়ে। তারপরই এন্ট্রি নেয় রাজা সাহেব, আর সকল অফিসারদেরকে তার লোক দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। ধন দৌলত ভর্তি গাড়িগুলো যেতে থাকে শুনশান একটা রাস্তার ভেতর দিয়ে। হঠাৎই ওরা খেয়াল করে দেখে সামনে একটা সরকারি গাড়ি দাঁড়িয়ে আছে। এন্ট্রি নেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার অমর পাটনায়ক। কিছুক্ষণের মধ্যে রাজার বাড়িতে যাওয়া বাকি অফিসারগুলো চলে আসে সেখানে, আর রাজার সব কালো ধন দৌলত সিজ করে নেয়। তারপর সেখান থেকে সরাসরি চলে আসে ইনকাম ট্যাক্স অফিসে। ওদের পিছে পিছিয়ে চলে আসে রাজার সেক্রেটারি আর পাটনায়কের সাথে কথা বলতে চায়। কিছু লেনদেন করে কি মামলাটা ফিক্স করা সম্ভব স্যার? এর সাথে অনেক অফারও দেয়। তখন সবাইকে অবাক করে দিয়ে পাটনায়ক একটা চিরকুট দেয় ওকে, যেখানে লেখা ছিল 2 কোটি। যদি রাজা সাহেব নগদ 2 কোটি টাকা পাটনায়ককে দেয় তাহলে কেবলমাত্র সব ঠিক হয়ে যাবে, আর না পারলে কোনো ডিল হবে না। এটা শুনেই সেখান থেকে চলে যায় সেক্রেটারি। 2 সপ্তাহ পরের কথা, দেখা যায় তাওজিকে। তোমরা যদি রেড 1 দেখে থাকো তবে অবশ্যই তাকে তোমাদের চেনার কথা। ওই রেটে পাটনায়ক গিয়েছিল তাওজির বাড়িতে, আর টোটাল 420 কোটি টাকা উদ্ধার করেছিল। সেই কেসেই এখনও তাওজি জেলেই রয়েছে। তার বাড়িতে রেড পড়ার 7 বছর পার হয়ে গেছে, এখনও ছাড়া পায়নি তাওজি। অন্যদিকে দেখা যায় পাটনায়ক বাড়িতে চলে আসে আর বউকে জানায় যে ঘুষ চাওয়ার অপরাধে আমার ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু ওর বউ পাটনায়ককে মনে প্রাণে বিশ্বাস করত। ওর নাম মালিনী পাটনায়ক। ওদের সুন্দর একটা ফুটফুটে মেয়েও আছে। তারপরে 3 জনে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য ভোজ নামের একটা জায়গা। সেখানেই ট্রান্সফার হয়েছিল পাটনায়কের। এই জায়গার হোম মিনিস্টার দাদা মনোহর ভাই। তাকে জনগণ একদম ভগবানের মতো বিশ্বাস করে। দাদাভাই তার মাকে অনেক বেশি ভালোবাসত, আর প্রতিদিন দাদাভাইয়ের সকালটা শুরুই হয় মায়ের পাও ধৌত করার মাধ্যমে। দাদাভাই মায়ের নামে একটা ফাউন্ডেশনও চালাতো। এটার মূল উদ্দেশ্য ছিল অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। তারপরই দেখা যায় ভোজে এসে পৌঁছে পাটনায়ক, আর পরদিনই চলে আসে ভোজে থাকা ইনকাম ট্যাক্স অফিসে। সে এখানকার ডেপুটি কমিশনার হিসেবে বদলি পেয়েছে। অফিসে এসেই কাজে লাগে পড়ে পাটনায়ক। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। প্রথম দিনে কেউ কি এত কাজ করে? আর অফিস চালু হওয়ার আগেই এসেছিল পাটনায়ক। তারপর সবাই যখন অফিসে এসে উপস্থিত হয় তখন নিজের পরিচয় দেয়। সেখানে একটা মেয়ে অফিসার পাটনায়কের অনেক বড় ফ্যান। তার সব রিটেরি তথ্যগুলো কাট আউট করে সযত্নে রেখে দিয়েছিল। ওর নাম গীতা দেবী। পরিচয় পর্ব শেষ হলে সবাই লেগে পড়ে কাজে। একজন তো বলছিল যে এবার পাটনায়ক স্যার ঘুষ চাওয়ার অপরাধে ট্রান্সফার হয়েছে। এটা শুনেও না শোনার ভান করে পাটনায়ক। কেটে যায় 2 দিন। বাড়িতে আসতে ওর মেয়ে জিদ ধরে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য। এখানে আসা 2 দিন পার হয়ে গেছে, ওরা কোথাও ঘুরতে যায়নি এখনো। তখন পরিবার সহ পাটনায়ক চলে আসে দাদাভাইয়ের ফাউন্ডেশনে। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত দাদাভাইয়ের এই ফাউন্ডেশন। সেখানে এসেই পরিচয় হয় দাদাভাইয়ের সাথে। উনি খুব সুন্দর নম্রভদ্রভাবেই কথা বলছিল এদের সঙ্গে। তারপর ওদেরকে ঘুরিয়েও দেখাতে চায়। সেই ফাউন্ডেশনে ঘোরাঘুরি করার সময় পাটনায়ক দাদাভাই সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে। তারপর জানতে পারে দাদাভাই আগে জুতার দোকানদার ছিল। দোকানটা খুব একটা ভালো চলতো না। তারপরও দাদাভাই অসহায় মানুষদেরকে অনেক সাহায্য সহযোগিতা করত, তাদের খাবারও খাওয়াতো। এমন করতে করতে দোকানটা একসময় বন্ধই হয়ে যায়। তবুও ভালো কাজ চালিয়ে যেতে থাকে দাদাভাই। এক পর্যায়ে তার সব ধন দৌলতও ফুরিয়ে যায়। একটা টাকাও আর নেই দাদাভাইয়ের কাছে। তখনই এলাকার সবাই ধরে দাদাভাইকে নির্বাচন করার জন্য। তাকে এমপি হিসেবে দেখতে চায় ওরা। আর ঠিক এ কারণেই সিএম এর কাছে টিকিট নিতে চলে আসে দাদাভাই। তবে সেখানে থাকা সবাই মজা করে দাদাভাইয়ের সঙ্গে। পার্টির কি এতই বাজে অবস্থা হয়ে গেছে যে একটা জুতার দোকানদারকে তাদের টিকিট দিতে হবে? এক পর্যায়ে সিএম তো দাদাভাইয়ের নিজের জুতা নিজের মাথায় তুলে অপমান করে তাড়িয়ে দেয়। এই ব্যাপারটা একজোট হয়ে যায় এলাকার সবাই, আর নির্বাচনে জিতিয়েও দেয় দাদাভাইকে। এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়ায়, সিএম যদি সরকার গঠন করতে চায় তবে দাদাভাইয়ের আসনগুলো তার প্রয়োজন। এই জন্য সিএম চলে আসে দাদাভাইয়ের কাছে আর প্রস্তাব করে। তখন সিএম এর মাথায়ও জুতা দিয়ে মাপ চাওয়ায়। তারপর দাদাভাইকে হোম মিনিস্টার করে সরকার গঠন করে সিএম। এখান থেকে দাদাভাইকে আর পিছে তাকাতে হয়নি। তবে দাদাভাইয়ের একটা সিরিয়াস গার্লফ্রেন্ড ছিল। হঠাৎ করে একদিন সে নিজে নিজেই মারা যায়।
আর তারপর থেকে দাদাভাইয়ের আর কোনো গার্লফ্রেন্ড ছিল না, এমনকি সে পণ করেছিল সে কোনোদিন বিয়েও করবে না। পাটনায়ক হাজার খোঁজাখুঁজির পরেও ভোজে কোনো রকম কোনো দুর্নীতি পায় না। এত সাপ তো কারো হওয়া সম্ভব না, তার মানে হয়তো কিছু না কিছু তো আছেই ভেতরের রহস্য, সেটাই খুঁজে বের করতে হবে পাটনায়ককে। পরদিনই বাড়িতে একটা প্রোগ্রামের আয়োজন করে মালিনী। পাটনায়কের কলিগ সহ আশেপাশের প্রতিবেশীদের দাওয়াত দেওয়া হয়। পার্টি চলতে থাকলে হঠাৎই পাটনায়কের ফোন একটা কল আসে, আর পার্টি রেখেই বেরিয়ে যায় পাটনায়ক। কিছুক্ষণ পরে আবারও সে জয়েন করে পার্টিতে। পরদিনই পাটনায়ক একটা জায়গায় চলে আসে, দেখতে পায় সময় শেষ হয়ে গেলেও এখনও একটা ক্ষেতের আখ কাটা হয়নি। পরে জানতে পারে এটা বিক্রম গাড়িয়ালের জমি। প্রতি বছরই এভাবে কোনো না কোনো ফসল অকাটাই রেখে দেয়। এতে খানিকটা সন্দেহ হয় পাটনায়কের। সেদিন শেষ রাতের দিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সব অফিসারদের বাড়িতে কল আসে। তারপর সবাই সমবেত হয় ইনকাম ট্যাক্স অফিসের সামনে। তখন পাটনায়ক সবাইকে একটা করে লিফাফা দেয়, যেটাতে ছিল দাদাভাইয়ের বাড়িতে রেটের ওয়ারেন্ট। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, কারণ এই এলাকার ভগবান তো দাদাভাই, আর উনার বাড়িতে রেট দিতে যাবে, এটা কোনোভাবেই যেন ওরা বিশ্বাসই করতে পারছিল না। তখন পাটনায়ক বলতে শুরু করে, পাটনায়ক যেদিন রাজার সেক্রেটারি থেকে 2 কোটি টাকা চেয়েছিল, সেদিন ওর পিছে একটা লোকও সেট করে দিয়েছিল। তারপর পরই একটা জায়গা থেকে টাকাগুলো আনে ওই সেক্রেটারি, আর পাটনায়ককে বুঝিয়ে দেয়। সেক্রেটারি সেখান থেকে চলে যাওয়ার পরই সেই অফিসের লোকটাকে ধরে আনা হয়। তারপর জানা যায় রাজা সাহেব দাদাভাইয়ের খুব ভালো বন্ধু, আর এগুলো সব দাদাভাইয়েরই টাকা। এখানকার এমপি বানাবে রাজা সাহেবকে, এই জন্যই তার দুর্দিনে টাকা দিয়ে সাহায্য করছিল দাদাভাই। কিন্তু এই টাকা যে দাদাভাইয়ের তার কোনো প্রমাণই নেই। তারপর পরই পাটনায়ক বের হয়ে পড়ে প্রমাণের সন্ধানে। বিভিন্ন জায়গায় গিয়ে কিছু কিছু তথ্য পায় পাটনায়ক। এরপর ইচ্ছা করে ঘুষ খাওয়ার নাটক করে ট্রান্সফারটা নেয় ভোজে। এখানে এসেই দাদাভাইয়ের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে দেয় পাটনায়ক। ওর ফাউন্ডেশনের সামনে বড় গোল্ডেন কালারের একটা হাতও ছিল, সেখান থেকে খানিকটা স্যাম্পল নিয়ে একটা সোনা রুকে দেয়। পরে জানতে পারে এটা আসল স্বর্ণ দিয়ে তৈরি। অফিসের মধ্যে গিয়েও অনেক কাগজপত্র দেখতে পায় সে। তারপর সেদিন ওই আখের খেতে গিয়ে দেখতে পায় সব টাকার টাং পোতা। এগুলাতে পাটনায়কের বুঝতে আর বাকি থাকে না যে দাদাভাইয়ের মধ্যে কোনো না কোনো ঝামেলা তো আসেই। তারপর পরই সব প্রমাণ সংগ্রহ করে পাটনায়ক এগুলো দিয়ে দেয় তার বস কাউলকে, আর দাদাভাইয়ের বিরুদ্ধে ইনকাম ট্যাক্সের রেটের পারমিশন চায়। প্রথমে তার বস দাদাভাইয়ের বাড়িতে রেটের পারমিশন না দিতে চাইলেও শেষে ওকে দিতেই হয়। এটুকু বলেই ওর কথা শেষ করে পাটনায়ক। আর এই কাহিনীটা শুনে সেখানে থাকা সবাই তো অবাক। তারপর গাড়িতে করে রওনা দেয়, উদ্দেশ্য দাদাভাইয়ের বাড়ি। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই বাড়িতে। দেখতে পায় দাদাভাই তার মায়ের পা ধৌত করার ছিল। তারপর শুরু হয়ে যায় রেড। পুরো বাড়িতে সরিয়ে খোঁজবাজ চালাতে থাকে পুরো টিম। অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পায় না। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে পাটনায়ক কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছেটা কি। গোটা বাড়ি ছানবিন করে অল্প কিছু সোনার গহনা, সামান্য কিছু টাকা পায়। এইটুকু তো যে কোনো পরিবারেরই রাখার পারমিশন আসে। অন্যদিকে দেখা যায় ওই আখ খেতে আসে টিমের কিছু লোকজন। দেখতে পায় সব আখগুলো কাটা। তারপর গোটা ক্ষেত খোঁড়াখড়ি করেও একটা বক্সও পায় না ওরা। তারপর পরে সেখান থেকে পাটনায়ক চলে আসে দাদাভাইয়ের ফাউন্ডেশনে, যেখানে অগোছালে অনেক ফাইল রেখেছিল। সেখানে দেখতে পায় অন্যরকম সবকিছু। পুরো রুমের একদম লুকই চেঞ্জ হয়ে গেছে। তারপর এক সোনার ক্যানের স্ট্যাচুটা চেক করার জন্য সে পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে এটা তো পিতলের তৈরি। তখন পাটনায়কের কাছে থাকা স্যাম্পল দিলে জানায় এটা সোনার। পাটনায়ক কিছুই বুঝে উঠতে পারছে না যে হচ্ছেটা কি। সে যখন স্যাম্পল কালেক্ট করেছিল তখন তো সোনাই ছিল, তাহলে এখন কিভাবে পিতলের হয়ে গেল? এদিকে জনগণ তো পাগল প্রায় হয়ে গেছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওপর অনেক ক্ষিপ্ত, হাতে পেলে যেন একদম ছিঁড়ে খাবে। তখন পাটনায়ক গিয়ে দাদাভাইকে জিজ্ঞেস করে, আমি শিওর যে তুমি 2 নম্বরই করছো, কিন্তু এই অল্প দিনে এত কিছু কেমনে সরালে তুমি? আর তুমি জানলেই বা কি করে যে তোমার বাড়িতে রেড পড়বে? তারপর দাদাভাই বলা শুরু করে, যখন রাজা সাহেবের কাছে তুমি টাকা ঘুষ চেয়েছিলে আমি তখনই বুঝে গেছিলাম যে কোনো একটা ভেজাল তো আছেই, না হলে তোমার মতো একজন সৎ অফিসার কিভাবে ঘুষ চায়। এই জন্য তোমার পিছে আমি লোক লাগিয়ে দিয়েছিলাম। তুমি যে যে জায়গায় গিয়েছো সেখানে ফলো করছিল আমার লোকেরা। পরে তৎক্ষণাৎ সবকিছু সরিয়ে ফেলেছি আমি, সিম্পল। তুমি খারাপ হওয়ার নাটক করছিলে আর আমি ভালো, তবে এখন মনে হচ্ছে জিত আমারই হলো। আর একটা জিনিস আছে যেটা তোমার চোখের সামনেই আছে কিন্তু তুমি দেখতে পারছো না, এমনকি তুমি সেটা খোঁজার চেষ্টাও করছো না। তারপর সেখান থেকে খালি হাতেই ফিরতে হয় পাটনায়ককে। এটা ওর 75তম রেট ছিল। এর আগের 74টা রেটে সবগুলোতেই সে ছিল সাকসেসফুল। তবে এই একটাই ফেল করায় পাটনায়ককে সাসপেন্ড করা হয়। তারপর সে চিন্তায় পড়ে যায়, কি আমার চোখের সামনেই আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। অনেক চিন্তাভাবনা খোঁজাখুঁজি করার পরে বুঝতে পারে যে এটা হলো জমি। আসলে দাদাভাই এডোর নামে হাজার হাজার বিঘা জমি কিনে রেখেছিল। সাথে পাটনায়ক একটা নোট পায়। আসলে ওই দিন ভিড়ের মধ্যে একজন বৃদ্ধ লোক পাটনায়কের পকেটে ঢুকিয়ে দিয়েছিল এটা। সেখানে লেখা ছিল নেহার নাম। আসলে নেহার রাঠোর ছিল দাদাভাইয়ের গার্লফ্রেন্ড, কিন্তু কোনো কারণে সে নিজে নিজেই মারা গিয়েছিল। এই ব্যাপারটা খোঁজ নেওয়ার জন্য পাটনায়ক তার এক বন্ধুকে কল দিয়ে দেখা করে। তখন বন্ধু জানায় সে নিজে নিজে মারা যায়নি, তাকে মারা হয়েছিল।
ওই কেসটা আমাদের ডিপার্টমেন্টের এক অফিসার ইনভেস্টিগেট করার সময় নেহার লেখা একটা নোটও পেয়েছিল। সেখানে দাদাভাইয়ের নাম থাকায় হঠাৎ করে কেসের ফাইল থেকে ওই নোটটা গায়েব হয়ে যায়। সেখানে আসলে কি ঘটেছিল কেউই জানে না। তখন পাটনায়কর থেকে আরও কিছু ডিটেলস চাইলে দিতে পারে না সে, সাথে অন্য একটা বন্ধুর নামও বলে। তার কাছে থেকে হয়তোবা দাদাভাইয়ের বিরুদ্ধে তুই কোনো কিছু পেলেও পেতে পারিস। তারপরই পাটনায়ক ওই বন্ধুকে কল দেয় দাদাভাই সম্পর্কে জানতে চায়। পরদিনই সেই বন্ধুটা দেখা করতে আসে পাটনায়কের সাথে, আর একটা খামে করে কিছু তথ্যও দেয়, কিন্তু তার চেহারাটা দেখা যায় না এখানে। সেই খামটা খুলে পাটনায়ক কয়েকটা মেয়ের সম্পর্কে জানতে পারে। এদের সাথে হয়তোবা দাদাভাইয়ের কোনো সম্পর্ক আসে। তারপর পাটনায়ক এক এক করে ফোন দিয়ে দাদাভাই সম্পর্কে কথা বলতে চায়, কিন্তু একটা মেয়েও কথা বলার জন্য রেডি না। দাদাভাইয়ের কথা শুনতে সবাই ফোনগুলো কেটে দিচ্ছিল। অন্যদিকে দেখা যায় দাদাভাই একটা মেয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। তারপর মেয়েটা বলে, এভাবে আর হোটেলে কতদিন, আমরা কি বিয়ে করব না? কিন্তু দাদাভাই বলে, আমি জনগণের সেবা করতেই ব্যস্ত, সংসার ধর্ম আমাকে দিয়ে হবে না, তুমি একটা বিয়ে করে নাও, আর মাঝে মধ্যে আমরা এভাবেই দেখা করব, তোমাকে তো চাকরি আমি এমনি এমনি দেইনি। এখানে বোঝা যায় যে দাদাভাই মেয়েদেরকে চাকরি দিত আর তাদের সাথে ওইসব কাজ করত। তারপরই পাটনায়ক দেখা করতে আসে দেবেন্দার নামের এক উকিলের সাথে। দাদাভাইয়ের বিরুদ্ধে বেনামি জমি কেনার জন্য মামলা করতে বলে ওকে, কয়েক লাখ টাকাও দেয় তাকে। তারপর রাজি হয়ে যায় দেবেন্দার। আসলে সে টাকার বিনিময়ে সবকিছুই করতে প্রস্তুত ছিল। এই কেসের খবরটা যখন দাদাভাই জানতে পারে তখন অনেক রেগে যায়। তারপরে ওর কাছে ফোন আসে পাটনায়কের। সে দাদাভাইকে বলে, আজ থেকে তোর উল্টা গুণা শুরু, তোর চোখের সামনে তুই বরবাদি দেখবি, রেডি হ, আমি আসছি। সেদিনই ভোজের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নতুন একজন অফিসার আসে, ওর নাম লাল্লান সুধীর। সে এসেই সবাইকে ডেকে বলে, তোমাদের যে আগের বস ছিল পাটনায়ক, তার স্বভাব আর আমার স্বভাব পুরোটাই উল্টো। আমাদের হাতে পাওয়ার আছে, তো এই সুযোগটা নিয়ে আমাদের কিছু টাকা কামিয়ে নেওয়া উচিত। আমরা রেট মারার আগে ক্লায়েন্টকে জানিয়ে দেবো যে আমরা কখন রেট মারতে যাব। এতে করে পার্টিও খুশি আর ডিপার্টমেন্টেও। তারপরই লাল্লান চলে আসে দাদাভাইয়ের বাড়িতে, আর অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। ওকে দেখেই এরা বুঝে যায় যে এই তো এক নম্বরের ঘুষখোর অফিসার। আসলে লাল্লান ছিল চাটার ওস্তাদ। অন্যদিকে দেবেন্দার উকিলের সাথে দেখা করতে আসে দাদাভাইয়ের এক খাস লোক, ওর নাম ভিনায়। সে এসেই দেবেন্দারকে অফার করে, কত টাকা হলে দাদাভাইয়ের বিরুদ্ধে করা মামলা তুমি উঠিয়ে নিবে। তখন দেবেন্দার যত টাকা চায় এতে অবাক হয়ে যায় ভিনায়, আর এসে দাদাভাইকে সবকিছু খুলে বলে। উকিল নাকি 2 কোটি টাকা হলে কেসটা উঠাবে। তারপরেও কেন জানি দাদাভাই রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় পাটনায়ক কল দেয় গীতাকে কিছু তথ্য নিতে বলে। পরদিনই গীতা সেসব তথ্য নিয়ে চলে আসে দেখা করার জন্য। স্যার, আপনার কথাই সত্য, আমাদের রেটের আগের দিন ওই আক্ষের থেকে টাকা উঠে গরু গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল। চাকার চিহ্ন বিক্রম গাড়িওয়ালের বাড়ি পর্যন্ত গেছে। বিলে 2 দিন আগেই শেষ কাজ করা হয়েছে। এই জন্য আমার মনে হয় টাকা বিক্রম গাড়িওয়ালের বাড়িতেই আসে। এইসব কথা শুনে পাটনায়ক গীতাকে একটা বুদ্ধি দেয়, আর সেই মোতাবেক গীতা চলে আসে লাল্লানের সাথে দেখা করার জন্য। তারপর বিক্রমের বাড়িতে যে টাকাগুলো আসে সেগুলো ওকে জানায়, সাথে আরও বলে, স্যার যা হাত লাগবে 50-50। ওর মুখে এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায় লাল্লান। আর পরদিনই ওয়ারেন্ট নিয়ে চলে আসে বিক্রম গাড়িওয়ালের বাড়িতে। তারপর শুরু হয়ে যায় রেড। অনেক খোঁজাখুঁজি করার পরে প্রথমে ফ্রিজ ভর্তি একটা টাকা পায়। তারপর খড়ের গাদার পিছনে আরও টাকার সাথে কিছু স্বর্ণও পায়। এখানে মোটামুটি 20 কোটি টাকা পায় লাল্লান। আসলে এই টাকাগুলো সবই ছিল দাদাভাইয়ের। আর এই খবরটা দাদাভাইয়ের কাছে পৌঁছতে খুব একটা সময় লাগে না। এতে অনেক রাগান্বিত হয়ে যায় সে। তারপরে ওকে ফোন দেয় পাটনায়ক, আর বলে, সবে তো শুরু, আরও অনেক কিছু দেখতে পাবি তুই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপরে দাদাভাই ওর ছোট ভাইকে বলে দেবেন্দারকে 2 কোটি টাকা দিতে হবে। এই জন্য একটা জায়গায় গিয়ে টাকাটা আনতে বলে ওকে। সাথে সাথেই ছোটা চলে আসে একটা IAS অফিসারের বাড়িতে। সেখানে পানির ট্যাঙ্কির মধ্যে থেকে টাকার পলিথিন বের করতে শুরু করে ওরা। এগুলো দাদাভাইয়েরই টাকা, কিন্তু এর কাছে রেখে দিয়েছিল। ঠিক তখনই সেখানেও রেড পড়ে যায়, আর সব টাকা সিজ করে নেওয়া হয়। এসব কিছু ঘটে যাওয়াতে দাদাভাই কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এইসব খবর লিক কে করছে। এটা জানার জন্য একটা প্ল্যান করে বসে, আর এবার শুধু ভিনাইকে বলে একটা জায়গায় দেখা করে ডিল করতে চায়। ওদের কথা মতো ভিনাই চলে আসে দেবেন্দারকে নিয়ে, কারণ ওকেই টাকাটা দেওয়ার প্ল্যান ছিল। সেখানেও রেড পড়ে যায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। তবে দাদাভাইকে পাওয়া যায় না। আসলে দাদাভাই এই ট্যাপটা সরিয়েছিল। এই ব্যাপারটায় দাদাভাই বুঝে যায় যে তার সম্পর্কে ইনফরমেশন লিক করছিল ভিনাই। এটাতে ওকে ধরে এনে বেধম পিটনা দিতে শুরু করে, কিন্তু ওকে জানে মারে না, আর একটা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখে। আর দেবেন্দারকে ডেকে ওকে 2 কোটির জায়গায় 5 কোটি টাকা দেয়, তবে কেসটা তাড়াতাড়ি শেষ করে দিতে বলে। দেবেন্দারও রাজি হয়ে যায়। পরদিনই দাদাভাইয়ের কেসের হিয়ারিং, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দাদাভাইকে ধোকা দেয় দেবেন্দার, আর ওদের মধ্যে হওয়া কথাবার্তাগুলো কোর্টে তুলে ধরে। সাথে ওই 5 কোটি টাকাও এনে দেয় কোর্টে। এতে কেস আরও মজবুত হয়ে যায়। তখন জাজ জানিয়ে দেয় যে দাদাভাই কেসটা শেষ হওয়ার আগ পর্যন্ত ভোজে ফিরতে পারবে না, কারণ সেখানে গিয়ে যদি মানুষকে ভয় দেখিয়ে ওর পক্ষে করে নেয় দাদাভাই। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে দাদাভাই একদম পাগল প্রায় হয়ে যায়।
কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই ওর সাথে দেখা করতে আসে লাল্লান আর বলে, স্যার এখনো সময় আছে, আমাকে বলে দিন যে কই কই টাকা রাখছেন, না হলে আপনি সেগুলো সরিয়ে একটা সেফ জায়গায় রেখে দিন। উপর থেকে অনেক প্রেশার আছে স্যার, বিভিন্ন জায়গায় রেট মারতে হবে এখন আমাদেরকে, শেষে আবার যদি আপনার মালে রেট পড়ে যায় তাহলে তো ভেজাল হয়ে যাবে। কিন্তু দাদাভাই এত কাঁচা খিলাড়ি না যে সবকিছু বলে দিবে ওকে। কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে এক জজ। আসলে ইনি পরের দিন দাদাভাইয়ের কেসের দায়িত্বে থাকবেন। তখন 250 বিঘা জমি দিয়ে যাদের সাথে একটা ডিলও করে ফেলে। অন্যদিকে দেখা যায় পাটনায়ক চলে আসে তার বসদের সাথে দেখা করার জন্য আর জানায়, আমাকে আর একটা সুযোগ দিয়েই দেখেন, এবার আমি ঠিকই সাকসেসফুল হবই হব। তখন ওনারা বলে, যদি না হও তাহলে? এটা শুনে পাটনায়ক বলে, যদি আবারও ফেল হয়ে যায় তবে এটাই হবে আমার জীবনের শেষ রেট। ওর এমন কনফিডেন্স দেখে রাজি হয়ে যায় ওনারা আর পাটনায়কের সাসপেনশনটা উঠিয়ে নেয়। তারপর পরে ওর ফোনে একটা কল আসে দাদা ভাইয়ের। সে জানায়, আমার কেসের ডিল তো হয়ে গেছে, আমি শীঘ্রই মুক্তি পেয়ে যাচ্ছি, তারপর তোকে আমি দেখে নেব। তখন পাটনায়ক জানায়, আমারও সাসপেনশন উঠে গেছে, আমি আসছি। অন্যদিকে দেখা যায় মালিনী চলে আসে ওইসব মেয়েদের কাছে আর জানতে চায় দাদাভাই সম্পর্কে, কিন্তু কেউই কিছু বলতে রাজি হয় না। তবুও হার মানে না মালিনী, ওদেরকে কনভিন্স করার অনেক চেষ্টা করে। পরদিনই পাটনায়ক চলে আসে অফিসে। দেখা যায় লাল্লান পাটনায়কের বন্ধু লোক। আসলে লাল্লানকে এখানে পাঠিয়েছিল পাটনায়ক নিজেই, সে ওর জন্যই কাজ করত আর সব ইনফরমেশন দিত পাটনায়ককে। তারপর লাল্লান জানায়, দাদাভাই তো বেড নিয়ে এসে সবকিছু নতুন হয় একটা হোটেলে নিয়ে গেছে, ওই হোটেলে ছাপা মারলেই পাওয়া যাবে দাদাভাইয়ের সব ধন দৌলত। পরদিনই ওরা ওয়ারেন্ট নিয়ে চলে আসে সেই হোটেলটায়। এখানে দেখা যায় তাওজি আগে থেকে এসেছিল। আসলে বেল নিয়ে বেরিয়ে ভ্রমণ করছিল তাওজি। তারপর পরই শুরু হয়ে যায় রেড। পুরো হোটেলটা সিলগালা করা হয়, খোঁজাখুঁজি করতে থাকে সবাই। ঠিক তখনই পাটনায়কের সাথে দেখা হয় তাওজির। দুজনের মধ্যে খানিকক্ষণ কথা হয়, তারপর পরই সেখান থেকে চলে যায় তাওজি আর চলতে থাকে রেড। অন্যদিকে দেখা যায় কেসের রফা দফা করে দাদাভাই চলে আসে এক পার্টি মিটিংয়ে। সেখানে এসে হোটেলের রেটের খবর দেয় অন্য একজন। সাথে সাথেই হোটেলের উদ্দেশ্যে রওনা হয় দাদাভাই আর রাস্তায় যেতে যেতে ফোন লাগায় সিএমকে, কিন্তু তার থেকে কোনো সাহায্যই পায় না। সে বলে যে এটা সেন্ট্রালের কাজ, এখানে আমার কোনো হাত নেই। এই কথা শুনে দাদাভাই ফোন লাগায় পিএমকে, তবে তিনি ফোনই ধরে না। এতে খুবই অসহায় হয়ে পড়ে দাদাভাই, সাথে অনেক রাগান্বিতও হয় যে দলের জন্য আমি এত কিছু করলাম সেই দলই আজকে আমার সাথ দিচ্ছে না। এদিকে হোটেলের ভেতরে চলছিল রেড আর বাহিরে হাজারো মানুষের ঢল। বারবার দাদাভাইকে অপমান করা এরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে উচিত শিক্ষা দিতে এসেছিল। ভেতরে রেড করার সময় একটা রুমে এসে অনেক টাকা উদ্ধার করে ওরা। পরে খেয়াল করে দেখে এই ফ্লোরে যতগুলো ট্যাপ আছে সবগুলোই সোনার। সেগুলো খুলে একটা জায়গায় আনা হয়। তারপর পাটনায়ক একটা জায়গায় চলে আসে। সেখানে ফাঁপা একটা দেওয়াল আছে, এটা বুঝতে পারে পাটনায়ক। দেওয়ালটা ভাঙতেই সবাই অবাক হয়ে যায়। কোটি কোটি টাকা, সাথে অনেক সোনাদানাও পায় ওরা। অন্যদিকে মানুষ মরিয়া হয়ে পড়ে আর ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। তখন পাটনায়ক একটা বুদ্ধি আটে আর সেটা মোতাবেক লাল্লান জানালা দিয়ে টাকা ছিঁড়াতে শুরু করে। ওপর থেকে টাকা পড়তে দেখে তো সবাই সেদিকেই যায়। টাকার লোভ কার না আসে, পাগলের মতো সবাই টাকা গোড়াতে শুরু করে। অন্যদিক দিয়ে পাটনায়ক সহ তার টিম সব ধন দৌলত নিয়ে বের হয়ে যায় হোটেল থেকে। তারপর সেখান থেকে সোজা চলে আসে ফাউন্ডেশনের পুকুরটার সামনে। সেখানে ডুবুরি নামিয়ে জানতে পারে যে ওই সোনার হাতটাই পানির নিচেই আছে। তখন ক্রেন লাগিয়ে তোলা হয় সেই সোনার হাত। ততক্ষণে সেখানে হাজার লোক সমবেত হয়ে পড়েছিল আর দাদাভাই এসে পৌঁছে সেই জায়গায়। তারপর ওর ইশারাতেই পাটনায়ককে মারতে যেতে থাকে লোকজন। ঠিক তখনই সেখানে চলে আসে দাদাভাইয়ের মা। আসলে মালিনী ওই মেয়েগুলোকে বোঝাতে সক্ষম হয়েছিল। তারপর ওদেরকে সাথে নিয়ে গিয়েছিল দাদাভাইয়ের মায়ের কাছে আর সবকিছু খুলে বলে যে দাদাভাই তাদের শরীর নিয়ে কি রকম জঘন্য খেলা খেলেছে। ওই মেয়েগুলোর মুখে এমন কথা শুনে আম্মা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ওর ছেলেও এমন করতে পারে। এখানে আম্মা এসেই সবাইকে সত্যটা বলে দেয় আর নিজের জুতা নিজের মাথায় নিয়ে সবার কাছ থেকে ক্ষমাও চায়। এটা দেখে দাদাভাই দৌড়ে আসে মায়ের কাছে আর অনেক করে মাপ চায় মায়ের থেকে। তারপরেও কিছু না বলেই মা সেখান থেকে চলে যায় আর কান্নায় ভেঙে পড়ে দাদাভাই। সব সত্যটা জেনে এবার লোকজন দাদাভাইয়ের ওপর চড়াও হয়, কিন্তু ওদেরকে বোঝায় পাটনায়ক আর দাদাভাইকে পুলিশে ধরিয়ে দেয়। এবার তার রেটে সাকসেসফুল পাটনায়ক। পরদিনই সে চলে আসে ওই বৃদ্ধের সাথে দেখা করার জন্য। এখানে এসেই তাকে ধন্যবাদ দেয়। ইনি পাটনায়কের পকেটে সেদিন চিরকুটটা দিয়ে দিয়েছিল আর এই জন্যই দাদাভাইকে ধরতে সক্ষম হয়েছিল পাটনায়ক। জানা যায়নি মৃত নেহার রাঠোরের দাদা। অন্যদিকে দেখা যায় সাজা শুনিয়ে জেলে পাঠানো হয় দাদাভাইকে আর ওর সেলমেট হলো তাওজি। তখন তাওজি বলে, চলে তো এসেছো, এখন বেরোনোর প্ল্যান কি? এটা বলেই হাত বাড়িয়ে দেয় দাদাভাইয়ের দিকে। আর তাওজির মুখে এমন কথা শুনে দাদাভাই তো ওর দিকে অবাক চোখে চেয়ে থাকে। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো।
আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।